শহীদুল্লাহ নিজে একজন কবি, সমালোচক এবং অনুবাদক। তো সম্প্রতি তিনি একটি উদ্যোগ হাতে নিয়েছেন, যার নামকরণ তিনি করেছেন প্রিয় কবিতা সিরিজ। এবং সেই সিরিজের অন্তর্ভুক্ত একটি অনুবাদ পুস্তিকা আমার হাতে এসেছে সম্প্রতি। সেটি মূলত বিখ্যাত কবি মেরি অলিভারের কবিতার অনুবাদ এবং ভূমিকা দুটোই করেছেন শহীদুল্লাহ। ছোট্ট বই, গোটা 40 কবিতা রয়েছে। তো আমি আজকে সেই বইটি সম্পর্কে কিছু কথা বলবো এবং সেখান থেকে শহীদের অনুবাদ করা কয়েকটি কবিতা পড়ে শোনাতে চাই। আগেই বলেছে, মেরি অলিভার খুবই বিখ্যাত, পরিচিত এবং নন্দিত একজন কবি। তো তার এই কবিতার অনুবাদের কাজটি করে আমি বলবো শহীদুল্লাহ সত্যি একটি বড় কাজ করেছেন এবং বাংলা কবিতার পাঠকের কাছে একটি ভিন্ন কবিতার জগৎকে খুলে দিয়েছেন তার অনুবাদের জানলার ভেতর দিয়ে। বইটি প্রকাশিত হয়েছে কলকাতা থেকে, কলকাতার ভাষালিপি প্রকাশনা, তারা এটি প্রকাশ করেছে এবং এটি প্রকাশিত হয়েছে এই বছরই 2026। এর প্রচ্ছদ করেছেন সঞ্জীব চৌধুরী, তবে তার জন্য তিনি ব্যবহার করেছেন মারিয়ানা কুকের তোলা কবির একটি ফটোগ্রাফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই প্রচ্ছদটি রয়েছে, মারিয়ানা কুকের একটি ছবি। আর অনুবাদক তার বইটি উৎসর্গ করেছেন ভাষালিপি সঞ্জীব চৌধুরী, বিথিকা দাশগুপ্ত, অলোক দাশগুপ্ত, কনিনিকা নিয়োগী তিতির, অরুণাভ সরকার এবং নবনীতা সেনকে। বইয়ের শুরুতে বেশ সুলিখিত একটি ভূমিকা রয়েছে, ছোট্ট কিন্তু অত্যন্ত তথ্য সমৃদ্ধ এবং খুব আমি বলবো অর্থপূর্ণ একটি ভূমিকা, যার ভেতর দিয়ে কবি মেরি অলিভারের ব্যক্তিজীবন এবং কবি জীবনের একটি সংক্ষিপ্ত অথচ গভীর পরিচয় আমরা পেয়ে যাই। তাই ভাবলাম শুরুতে ভূমিকা থেকেই তার সূচনা স্তবকটি পাঠ করে শোনাই আপনাদের, এতে করে কবি সম্পর্কে একটু ধারণা পাওয়া যাবে খুব দ্রুত। ভূমিকা। বনে পা ফেললে মনে হয় মন্দিরে ঢুকলাম, বলতেন তিনি বলতে মেরি অলিভার। আদতে কবি মেরি অলিভার পুরো পৃথিবীটাকেই দেখতেন রহস্য ভরা এক উপাসনালয় হিসেবে, আর তার কবিতা এই রহস্যে ঢোকার চাবিকাঠি এবং একই সাথে রহস্য যাপন ও উদযাপনের লক্ষ্য ও উপলক্ষ্য। নিজের জন্য তো বটেই, তার পাঠকের জন্য। জগতে এমন কোনো প্রাণী বা বস্তু নেই যা তার কবিতার মনোযোগ পায়নি। মেরি অলিভারের কবিতা তাই জগৎকে ভালোবাসার কবিতা, ভালোবাসতে শেখার কবিতা। সেখানে ঘাসে ঘাসে পা ফেলার রোমাঞ্চ যেমন আছে, তেমনি আছে সেই ঘাসের মর্ম ছুঁয়ে মা বসুন্ধরার প্রতি কৃতজ্ঞ থাকার মায়াময় আকুতি। সামান্যের ভেতরে বিস্ময়ের যে অসামান্য আয়নামহল, তার দরজা খুলে পাঠককে গভীরে প্রবেশ করতে বলেন তিনি। একা ছাড়েন না, সঙ্গ দেন তার সহজ সান্নিধ্য সহযোগে। কবি ম্যাক্সাইম কুমিন বলেছিলেন, মেরি অলিভার আমাদের প্রকৃতি দেখানোর জন্য চির অক্লান্ত গাইড। কবি মেরি অলিভার 2019 সালের 83 বছর বয়সে মৃত্যুবরণ করেন। যখন মৃত্যু আসে কবিতায়, কবি চিরন্তনতাকে আরেকটি সম্ভাবনা হিসেবে দেখেছিলেন। সেই সম্ভাবনা তার নিজের ক্ষেত্রে বাস্তব হয়ে উঠছে প্রতিদিন। জগতের আপাত তুচ্ছাতি তুচ্ছ বিষয় এবং আমাদের জীবনের নিত্য নৈমিত্তিকতাকে কবিতায় যে মর্যাদা ও দরদ দিয়ে তিনি শিল্পে উত্তীর্ণ করেছেন, তা তাকে পাঠকের মনে চিরন্তন করে রাখবে বলে আমাদের বিশ্বাস। আমাদের বিনীত প্রত্যাশা, কবি
মেরি অলিভারকে পড়ার জন্য এই বই পাঠককে উৎসাহিত করবে বিশদভাবে। এ কথা বলাই বাহুল্য। আপনারা এই ছোট্ট ভূমিকাটি পাঠ করেও বুঝতে পারলেন কবি মেরি অলিভারের গুরুত্ব, তার মহত্ব এবং তার কবিতার সৌন্দর্যের কিঞ্চিত পরিচয়। এবারে আমি সুরিদের অনুবাদ করা কয়েকটি কবিতা পড়ে শোনাতে চাই মেরি অলিভারের, যার মাধ্যমে একেবারে আমরা তার ভাষায়, তার উপস্থাপনায় এবং তার বক্তব্যের ভেতর দিয়েই আমরা মেরির কবিতা জগৎকে আরেকটু ঘনিষ্ঠভাবে চিনে নিতে পারব। আগেই বলেছি এতে 40টি কবিতা রয়েছে, সেখান থেকে গোটা 5-6টা কবিতা হয়তো আমি পড়ব। একেবারে শুরুর কবিতাটি, বইটি যে কবিতার মাধ্যমে বইয়ের সূচনা বা উদ্বোধন হয়েছে, সেটি উপহার। বেশ খুবই অর্থপূর্ণ একটি নামও কবিতাটির, উপহার। এটি তার 2015 সালে প্রকাশিত বই ফেলিসিটি থেকে নেওয়া হয়েছে। শান্ত হও প্রাণ আমার, হও অবিচল, জমিন ও আসমান নজর রাখছে এখনো, যদিও ঘড়ি থেকে ক্ষয়ে পড়ছে সময়, আর একদা আত্মবিশ্বাসী ও দ্রুত তোমার পদক্ষেপ এখন হয়েছে ধীর। ধীর হও যদি হতেই হয়, কিন্তু হৃদয়কে খেলতে দাও ও সত্যিকারের খেলা। ভালোবাসো একদিন যেভাবে বাসতে গভীর পাগলপাড়া, প্রভু ও পৃথিবীকে জানতে দাও যে তুমি কৃতজ্ঞ, জানাও উপহারটি পেয়ে গেছো তুমি। আমরাও কৃতজ্ঞতার সঙ্গেই জানাতে চাই সুরিদ শহীদুল্লাহকে যে আমরাও তার অনুবাদের মাধ্যমে কবি মেরি অলিভারের এই চমৎকার উপহারটি পেয়ে গেছি, পেয়ে ধন্য এবং কৃতার্থ হয়েছি। তারপরের কবিতা, আমি একজনকে চিনি যে ফুলেরা যেভাবে ফোটে সেভাবে চুমু খায়, তবে দ্রুততর। ফুলেরা মিষ্টি, তাদের রয়েছে সংক্ষিপ্ত ও আনন্দময় জীবন। ওরা অনেক আনন্দ বিলায়, ওদের বিরুদ্ধে বলা যায় জগতে এমন কিছু নেই। ওরা কেবল বাতাসকে চুমু খেতে পারে। ব্যাপারটা কেমন দুঃখজনক, তাই না? হ্যাঁ, আমরা আসলে ভাগ্যবান। আজ সকালে লাল পাখিদের ডিম ফুটেছে, আর ছানাগুলো এরই মধ্যে খাবারের জন্য কিচিরমিচির শুরু করেছে। ওরা জানেও না কোত্থেকে খাবার আসবে, তারা শুধু চিৎকার করছে আরো আরো। অন্য কিছু নিয়ে ওদের বিন্দু মাত্র চিন্তা নাই, ওদের চোখ ফোটেনি এখনো। অপেক্ষারত আকাশ সম্পর্কে ওরা কিচ্ছু জানে না, কিংবা হাজার হাজার বা লাখ লাখ গাছের ব্যাপারেও ওরা এমন কেউ জানে না যে ওদের ডানা আছে। আর ঠিক এভাবেই খুব সাধারণ এক গৃহস্থালী ঘটনার মতো ঘটে যাচ্ছে অলৌকিক কাণ্ড এক। এটিও সেই ফেলিসিটি গ্রন্থ থেকে নেওয়া, যেটি 2015-তে প্রকাশিত হয়েছিল। ভাড়ার যখন বাড়ি পাল্টাই অনেক কিছু থাকে যার জন্য নতুন বাড়িতে যথেষ্ট জায়গা থাকে না। লোকজন কি করে তখন? আমি একটি গোদাম ঘর ভাড়া করি, ভরে ফেলি সব। বছর যায়, মাঝে মাঝে ওখানে গিয়ে দেখি, কিন্তু কিছুই ঘটে না। হৃৎপিণ্ডে একটি মোচড়ও টের পাই না। বয়স বাড়ার সাথে সাথে যত্ন নেবার মতো জিনিসের পরিমাণ কমতে থাকে, কিন্তু সেগুলোই অধিকতর গুরুত্বপূর্ণ। তাই একদিন আমি তালা খুলে ফেলি আর ভাঙড়িওয়ালাকে ডাকি। সে প্রতিটি জিনিস নিয়ে যায়। আমি অনুভব করি সেই গাধাটির মতো যার পিঠ থেকে বোঝাটি অবশেষে নামানো হয়েছে। মালামাল পুড়িয়ে ফেলো সব। সুন্দর আগুন তৈরি করো, হৃদয়ে জায়গা করো আরো গাছদের জন্য আর পাখিদের জন্য, যারা কোনো কিছুর মালিক নয়, তাই তো তারা উঠতে পারে। নিঃসঙ্গতা, এটি 2014 সালে প্রকাশিত ব্লু হর্সেস বইয়ের অন্তর্ভুক্ত। নিঃসঙ্গতা, আমিও জেনেছি নিঃসঙ্গতাকে। আমিও জেনেছি কেমন লাগে প্রত্যাখ্যাত হলে, ভুল বুঝলে কেউ, আর হঠাৎই অসুন্দর হয়ে উঠলে। ও মা বসুন্ধরা,
তোমার সান্ত্বনা কি মহৎ, তুমি কখনো গুটিয়ে নাও না হাত। এটি জানি বলে এখনো বেঁচে আছি। তোমার নদীরা রয়েছে, তোমার গোলাপেরা নিজেদের খুলছে সকালে, ও কোমলতার গতি। পাথররা কি অনুভব করে? পাথররা কি অনুভব করে? তারা কি তাদের জীবনকে ভালোবাসে, অথবা ওদের ধৈর্য ডুবিয়ে দেয় বাকি সব কিছুকে? যখন সৈকতে হাঁটতে যাই, সাদা কালো হরেক রঙের কয়েকটি পাথর কুড়িয়ে নিয়ে আসি। চিন্তা করো না, বলি আমি, তোমাদের ফিরিয়ে আনবো, এবং আনিও। ওই যে গাছেরা আনন্দের সাথে ছড়িয়ে দেয় অনেক ডালপালা, ওরা কি প্রত্যেকে কবিতা পছন্দ করে? মেঘেরা কি খুশি হয় বৃষ্টির বোঝা ছেড়ে ফেলে? জগতের বেশিরভাগ লোককে বলবে, না না, এসব সম্ভব নয়। আমি মানি না এমন সিদ্ধান্ত। কি ভয়ানক ব্যাপারই না হবে যদি ভুল হই। আহ, প্রায় শেষ পর্যায়ে আমি আরেকটি কবিতা পড়ে আমার আজকের পাঠ এবং উপস্থাপনা শেষ করছি। কবিতার শিক্ষক। পড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়টি আমাকে একটি নতুন অভিজাত ক্লাসরুম দিয়েছে। শুধু একটি কথাই তারা বলেছে আমাকে, আপনার কুকুরটি সাথে আনবেন না। চুক্তিপত্রতে লেখা আছে, বললাম আমি তা মেনেও চলেছি। অনেক যুক্তিতর্কের পর একটি পুরনো বিল্ডিংয়ের পুরনো ক্লাসরুম নিতে পারলাম অবশেষে। ঠেকনা দিয়ে দরজা খোলাই রাখতাম, ঘরের ভেতরে পানি রাখতাম গামলায় ভরে। দূরে অন্যান্য সব কুকুরের ঘেউ ঘেউয়ের ভেতরে বেনের গলাও শুনতে পেতাম। তারপর একদিন সবাই এলো, ওরা, বেন, ওর বন্ধুরা, একটি বা দুটি অপরিচিত তৃষ্ণার্ত সুখী কুকুরের দল। তারা পানি পান করলো, ছাত্রদের মাঝে এখানে ওখানে তারা শুয়ে পড়লো এলোমেলোভাবে। ছাত্রও ভালোবেসে ফেললো ব্যাপারটিকে। তারা প্রত্যেকে লিখলো তৃষ্ণার্ত ও সুখী কবিতা। ডগ সংস নামে একটি বই থেকে নেয় কবিতাটি। আহ, সবশেষ কবিতা আরেকটি পড়ে শোনাচ্ছি, সেটি 2012 সালে প্রকাশিত থাউজেন্ড মর্নিংস বইয়ের বারাণসী কবিতাটি। এর মাধ্যমেই আমি আসলে আজকের আমার পাঠ শেষ করতে চাই। বারাণসী। খুব সকাল সকাল আমরা ঘাটে গিয়েছিলাম। তখনও ধোঁয়া উঠছিল আগুন থেকে। আমাদের পশ্চিমা নজর দিয়ে দেখছিলাম গঙ্গাকে। একজন নারী দাঁড়িয়েছিল তার কোমল সমান পানিতে, আর আজলা ভরে পানি তুলে ঢালছিল নিজের শরীরে। ধীরে ধীরে, বহুবার, যেন তার নদীর আত্মিক সন্তুষ্টিতে না পৌঁছানো পর্যন্ত চলবে। তারপর সাথে আনা কলসিটি পানিতে ডুবিয়ে ভরে নিয়ে ঘাট পার হয়ে চলে গেল। যে মন্দিরটির কাছে থাকে সে নিশ্চিত সেটিকে ধুবে এখন এ পানি দিয়ে, কেননা এই পবিত্র শহর শিবের, জগতের সৃষ্টিকর্তা তিনি, এই নদীটিও তাঁর। আর কিছু বলতে পারবো না আমি, তবে এটুকু বলি, সব কিছুই ঘটল নীরবতা আর শান্তিময় সাধারণত্বের ভেতর, আর এমন কিছুর মধ্যে যাকে অনুভব করা যায় এক নিশ্চয়তার আশিস হিসেবে, আর একটি জীবন কেটে যায় সেই নিশ্চয়তা মেনে। আমি যেন অবশ্যই স্মরণে রাখি তা। আমেরিকা ফিরতে ফ্লাইটে বসে বসে ভাবলাম আমি, প্রভু যেন এই কথাটি মনে রাখি আমি। আসলে সুরিত চৌধুরীর অনুবাদে মেরি অলিভারের কবিতাগুলো পাঠ করার পর মনে হচ্ছে আমাদের সবারই যথা কর্তব্য তার কবিতাকে, তার কবিতার বক্তব্যকে, তার ভাবনাকে, তার বোধকে আমরা সবাই যেন মনে রাখি, আমরা সবাই যেন যাপন করি, আমরা সবাই যেন উদযাপন করি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আবারও কখনো দেখা হবে আরও একজন কবির কবিতা।